আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। সিরিয়ার যুদ্ধ শেষ হয়নি, সতর্ক বার্তা দিল জাতিসংঘ। ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর। শ্রীলঙ্কার জমিতে ভারত বিরোধী কাজ করতে দেব না বলেছেন দিশানায়কে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন 5 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মামলাটি করা হয়েছে। গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাস করে 5 ফিলিস্তিনি মামলাটি করেছে। যুক্তরাষ্ট্রের গত দশকের 90 দশকের লেহি আইনের আওতায় মামলাটি করা হয়েছে। মামলায় বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মামলা অভিযোগ করা হয়েছে লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারে, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের যেভাবে বেড়েছে তা ভয়ঙ্কর। গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজায় বোমহর্ষক ও স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। এই কারণে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বিশ্বের প্রধান মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যা সহ নানা ধরনের যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে। গাজায় বসবাসকারী পেশায় শিক্ষক পরিচয় দানকারী একজন মামলায় একজন বাদী হয়ে ছদ্মনাম আমুল গাজা এক নারী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এখনো পর্যন্ত 7 বার বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের হামলায় তার পরিবারের 20 সদস্য নিহত হয়েছে। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। সিরিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দেশটি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পরের মধ্যে যুদ্ধবিরতি আরো 1 সপ্তাহ বাড়িয়েছে। তুরস্কের সহায়তা পুষ্ট বিদ্রোহীদের জোট সিরিয়ার ন্যাশনাল আর্মি ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দেশটির উত্তরাঞ্চলের মানজিফ শহর আগামী সপ্তাহের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি পালন করবে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার বলেন, সামনে কিভাবে এগোনো যায় তা নিয়ে আমরা তুরস্ক ও এসডিএফ এর সঙ্গে অব্যাহতভাবে আলাপ আলোচনা করছি। যত বেশি দিন সম্ভব যুদ্ধবিরতি বাড়ানোর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো পক্ষ দেশটির বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র স্বার্থ নিয়ে অগ্রসর হোক, তা আমরা চাই না, তিনি যুক্ত করেন। বিদ্রোহীদের ঝটিকা অভিযানের মুখে গত 18 ডিসেম্বর থেকে 12 দিনের মাথায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারের পতন হয়। তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। বাশারের পতনের পর পরিস্থিতি মোকাবেলায় গত সপ্তাহে প্রথমবারের মতো এসএনএ ও এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। সিরিয়ার যুদ্ধ শেষ হয়নি, সতর্ক বার্তা দিল জাতিসংঘ। বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আসাদকে উৎখাত করলেও সিরিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি বলে সতর্ক করেছেন দেশটির বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন। তিনি দেশটির উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত সশস্ত্র দল ও কুর্দি যোদ্ধাদের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গেইর পেডারসন বলেন, একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে গত 2 সপ্তাহে সেখানে ব্যাপক সংঘাত হয়েছে। সেখানে যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি বিপর্যকর হবে বলেও সতর্ক করেছেন তিনি। আসাদের উৎখাতের পরও সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ও কুর্দিদের নেতৃত্বে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর সঙ্গে লড়াই চলছে। মধ্যপ্রাচ্যের সশস্ত্র জঙ্গি দল আইএস এর বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় যে জোট গঠন করা হয়েছিল তার প্রধান ছিল মিত্র এসডিএফ। দলটি পিপলস প্রোটেকশন ইউনিটের নেতৃত্বে লড়াই করে। এদিকে তুরস্ক ওয়াইপিজি কে কুর্দিস্তান ওয়ার্কস পার্টির একটি বর্ধিত শাখা হিসেবে দেখে। সশস্ত্র বিদ্রোহীদের দল পিকেকে প্রায় 40 বছর ধরে তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছে। ইউক্রেনের সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর। ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে এটা। সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব পাওয়ার এখন ন্যাটো ইউক্রেন যুদ্ধে আরো বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করেন কূটনীতিকরা। ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন, তবে কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনকে এত বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোর বিরোধী। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে দেওয়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল। কয়েক মাস
আগেই দায়িত্ব হস্তান্তরের কথা ছিল, কিন্তু কেন বিলম্ব হলো তা জানা যায়নি। ন্যাটোর ইউক্রেন যুদ্ধ বিষয়ক নতুন মিশন জার্মানির উইটসবার্গ শহরের মার্কিন ঘাঁটি ক্লে ব্যারাকস অবস্থিত। মিশনটির অনুষ্ঠানের নাম হলো ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন। ইউক্রেনের সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব হস্তান্তর সম্পর্কে জানেন এমন একজন বলেছেন, নেসাতু প্রোদমে কাজ শুরু করেছে। ইউক্রেনের সামরিক সহায়তার দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ার্স ইউরোপ নিশ্চিত করেছে। সে বলেছে তারা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে। শ্রীলঙ্কার জমিতে ভারত বিরোধী কাজ করতে দেব না বলেছেন দিশানায়কে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে বলেছেন শ্রীলঙ্কার জমি থেকে তিনি ভারত বিরোধী কাজ করতে দেবেন না। গতকাল সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর একথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা বলেন, দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদীকে শ্রীলঙ্কা সফরে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছি যে আমরা আমাদের জমি থেকে ভারতের স্বার্থ বিরোধী কোনো কাজ হতে দেব না। ভারতের সঙ্গে আমাদের সহায়তা আরো বাড়বে। আমি আবার আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা ভারতকে সমর্থন করে যাব। সামাজিক মাধ্যমে এক্স দিশানায়কে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে আমি ভারত এসেছি। শ্রীলঙ্কার আর্থিক সংকটে এবং ঋণের পুনর্গঠনে ভারত যেভাবে সাহায্য করেছে তাতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমি বাণিজ্য, প্রতিরক্ষা, ব্রিক্স, হাইড্রোগ্রাফিক গবেষণা ও বেআইনিভাবে মাছ ধরা বন্ধ করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।